মাটিতে পড়ে আছে পিহু, চেয়ারটা তার পায়ের উপর। পিহু হাতের তোয়ালে জড়ানো। পিহু সেন্সলেস। ছাদি দৌড়ে গিয়ে পিহুকে জড়িয়ে ধরে। বকির সাথে চেপে ধরতেই হাতের পার্স চেক করে। না, সব ঠিক আছে। আতিয়া বেগমও খুব ভয় পেয়েছেন। তিনি এখনও বুঝে উঠছেন পারছে না পিহুর এমন কি কষ্ট লাগলো যে পিহু সোসাইটির মতো ভয়াবহ একটা কাজ বেছে নিতে গেল। সাদের খুব রাগ হলো। তাকে এমন টেনশনে ফেলানোর জন্য মনে হচ্ছিল তুলি এখনই আশা দিতে। যদি কোনো ভুল করে বসতো আজ। পিহু কি তার কথা ভেবেছে একবারও? সে কি নিজেকে ক্ষমা করতে পারতো? আতে বেগমের কথায় ছাদের হুঁশ আসে। ছাদি, পিহুকে বিছানায় শুয়ে দে। সব কিছু ঠিক আছে। গায়ের তাপমাত্রা বেশি, হয়তো জ্বর আসছে। ছাদের এক মুহূর্তে পিহুকে রেখে যেতে ইচ্ছে করছে না। তবে ভিজে অবস্থা থাকলে সেও জ্বরে পড়বে। ছাদি আতিয়া বেগমকে বসতে বলে ছুটে রুম থেকে বেরিয়ে তাড়াতাড়ি ড্রেস চেঞ্জ করে আবার পিহু রুমে চলে এসেছে। আতিয়া বেগম বেশ অবাক হলেন ছাদের এমন তাড়াহুড়োয়। যে ছেলে পিহুকে সহ্য করতে পারে না তার আজ হলো কি? দৌড়ে গিয়ে 2 মিনিটের মধ্যে জামা কাপড় পাল্টে চলে আসলো। তার এখন এসব ভাবার সময় নেই। মেয়েটার জ্ঞান ফেরানো জরুরি। আতিয়া বেগম ছাদিকে কিছু বলতে যাবে, তার আগে ছাদি পিহুকে ডাকতে শুরু করলো। গিলাস থেকে কয়েক ফোঁটা পানি নিয়ে পিহুর চোখে মুখে দিতেই পিট পিট করে চোখ খুলল। সাথে সাথে ব্যথায় সারা শরীর বিষিয়ে উঠল। চোখ খুলে রাখতে পারছে না, জ্বালা করছে। পিহুকে চোখ খুলে দেখতে আতিয়া বেগম আবারও কিছু বলতে যাবেন, তার আগে ছাদিয়া আতিয়া বেগমকে বলে উঠল, আম্মু ও সকাল থেকে কিচ্ছু খায়নি, জ্বর এসেছে, ওকে খেতে দাও। কিন্তু বাবা, ও এমন ভয়াবহ কাজ কী জন্য করতে যাচ্ছিল? ও সুস্থ হোক তখন শুনবো। এখন ওকে খাইয়ে ওষুধ দিতে হবে। আচ্ছা, আমি নিয়ে আসছি, তুই এখানে বস, কোথাও যাস না আমি না আসা অবধি। আচ্ছা, যাও। আতিয়া বেগম চলে যেতেই সাদি পিহুর পিট পিট করে খোলা চোখের দিকে দৃষ্টি রাখলো। তারপর পিহুর পুরো কাছে গিয়ে চোখের দিকে তাকিয়ে রইল। পিহু এইটুকু শক্তি নেই কথা বলার। জ্বর চলে এসেছে, গায়ে প্রচুর অল্প ক্ষণিক। ছাদেকে দেখে পিহুর চোখ বেয়ে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ে। ছাদি সে পানির দিকে তাকায়। তারপর পিহুর কানের কাছে গিয়ে ফিসফিসিয়ে বলে, তোর চোখে কত পানি আমিও দেখি ছাড়বো সুইট হার্ট। ছাদের কথায় জ্বর নিয়ে কেঁপে ওঠে পিহু। সাথে সাথে চোখ বুজে নেয়, খুব কান্না আসছে তার। তবে কান্না করলেও কষ্ট হচ্ছে, চোখে যন্ত্রণা করছে, মাথাটাও ধরেছে। সাদি পিহুর কানের কাছে আবারও ফিসফিস করে বলে, আজ যে কাজটা করতে যাচ্ছিলে এর শাস্তি তোকে পেতেই হবে। হিসেবের খাতা তোলা রইল, সময় মতো হাল খাতা করবো সুইট হার্ট। পিহু শুনল, তবে কোনো রেসপন্স করলো না। সে চোখ মেলে আতিয়া বেগমের চোখে পানি দেখছে। তা জানলে কি ছাদির মতো সেও ভুল বুঝেছে? বুঝবে বাই না কেন, সে তো সেভাবেই ছিল, তবে উদ্দেশ্য ভিন্ন ছিল। পিহু তখন ফ্যানের তোয়ালে বাঁধানোর ফ্যানে একটা ফড়িং বসে থাকতে দেখে পিহুর কষ্টের মাঝেও হাসি ফুটে ওঠে মুখে। কারণ সে ফড়িংয়ের পাঞ্চা দেশের মতো সুতো বেঁধে নিজের ফুল গাছের সাথে কিছুক্ষণ বেঁধে রাখে। এই কাহিনী শুধুমাত্র পিহু ব্যতীত কেউ জানে না। পিহু মূলত ফড়িং ধরার জন্যই চেয়ার নিয়ে খাটের উপর রেখেছিল। তবে ফড়িং ধরার আগে সে আল্লাহর কাছে মাপ চেয়েছিল। তবে আল্লাহ হয়তো মাপ করেনি, তাই ফড়িংটা উড়ে যায়। আর পিহু পা পিছলে নিচে পড়ে, যদিও বিছানায় পড়েছিল। তবে তারপরে চেহারা নিয়ে আবার নিচে পড়েছে। তবে বাড়ির লোক অন্য কিছু ভাবছে। পিহু এমন চিন্তিত। মামুনি জিজ্ঞাসা করলে সে কী উত্তর দিবে? এমনিতে খুব কষ্ট পেয়েছেন, যাই বলুক না কেন। পিহুর পিঠে আজ এক ঘা বসবেই। পিহুর মাজায় খুব লেগেছে, চোখ বন্ধ করে দম আটকে আসে সে। তবে মনে মনে আফসোসও লাগছে ফড়িংটাকে ধরতে না পারার জন্য। আর ওই ফড়িংয়ের জন্যই সাদিয়ার মামুনি ভাবছে সে মরে যেতে চেয়েছিল। হয়তো বাবাও জেনে গেছে, তিনিও হয়তো কষ্ট পেয়েছেন। কিন্তু বাড়ির লোক কি বুঝলো না বুঝলো, তাদের পিহু স্ট্রং, এমন কাজ সে করবে না। ফাও নিজের জীবনটা নষ্ট করবে। পিহুর নিজস্ব ডায়েরিতে একটা নিজের পছন্দের লাইন আছে, যেটা পিহুর খুব পছন্দের। লেখাটা এমন, কেউ তোমাকে কষ্ট দিলে তুমি তাকে ভালোবাসা দাও, আর কেউ তোমাকে কাঠি দিলে তাকে আখর ভাবা বাঁশ পুড়ে দাও। পিহুর মন খারাপ থাকতেই লাইনটা পরে সাথে হাসি চলে আসে ঠোঁটে।
এখনও তাই হলো। সাদের সেই কখন থেকে চোখ বুজে থাকা পিহুর দিকে তাকিয়ে আছে। হঠাৎ পিহুর ঠোঁটের হাসি দেখে ছাদের ভোরু কুঁচকে যায়। মেয়েটা কি ঘুমিয়ে পড়লো, নাকি তাকে দেখতে বাজে দেখাচ্ছে, কি জানি হাসলো কেন তাহলে। সাদি বুঝতে পারছে না। পিহু হুটহাট নিজের ডায়েরিটা উল্টাপাল্টা লাইন লিখে সেটা কাব্যিক রূপ দেওয়ার চেষ্টা করে। এতে সে সফলও হয়। নিজেকে নিজের কাছে প্রাউড ফিল হয়। চোখ বুজে এসব ভাবার মাঝে আতিয়া বেগম খাবার নিয়ে আসে। সাদি বলতে যাবে খাইয়ে দেওয়ার কথা, তার আগে আতিয়া বেগম সাদির হাতে প্লেটটা দিয়ে বলে, আমি এসে খাওয়াচ্ছিলাম, তোর আব্বুর টি টেবিলে বসে আছে, আমি খাওয়াবার দিয়ে আসি, রাখ এখানে। আতিয়া বেগম চলে গেলেন। আতিয়া বেগমের যাওয়ার দিকে তাকিয়ে সাদি তাকিয়ে রইল এক দৃষ্টিতে। আতিয়া বেগম চোখের আড়াল হতেই সাদি খাবারের প্লেট হাতে নিয়ে পিহুর মাথার কাছে বসলো। পিহুকে উঠতে বললেও ওঠে না, চিত হয়ে শুয়ে আছে। পিহু মনে মনে প্রতিজ্ঞা করেছে, আজ যাই হোক এই লোকের ডাকে সাড়া দিবে না। সাদি বেশ বুঝতে পারছে পিহু ইচ্ছা করে তার ডাকে সাড়া দিচ্ছে না। সাদি রাগ হলো। কেউ যখন ইচ্ছে করে ইগনোর করে তখন রাগ তো উঠতেই। সাদি খাবারের প্লেট বেডসাইডের টেবিলে রাখবে। পিহুকে আবার ডাকলো উঠে বসার জন্য, তবে পিহু উঠল না। সাদি পিহুকে উঠানোর জন্য পিহুর বাহুতে হাত দিতেই পিহু নড়েচড়ে উঠে সরে যায়। সাদি এতে অপমান বোধ করে। একটা পিচ্ছি মেয়ে তাকে এড়িয়ে চলার চেষ্টা করছে, এটা সাদির ইগনোতে লাগলো। সাদি একটানে পিহুকে বসিয়ে দেয়। পিহু সরে যেতে চায়, আবার শুয়ে পড়তে চায়, তবে সাদি তার আগে পিহুকে নিজের কোলের মধ্যে বসিয়ে নিয়েছে। শক্তিশালী সাদির কাছে ছোট্ট পিহুর শক্তি নিতান্তই তুচ্ছ। তার উপর জ্বর। পিহুর পিঠ গিয়ে ঠেকে সাদির বুকে। সাদি পিহুকে এক হাত দিয়ে জড়িয়ে অন্য হাত দিয়ে খাবারের প্লেট পাশে এনে খাবার মেখে পিহুর মুখের সামনে ধরে, তবে পিহু মুখ ফিরে নেয়। সাদি ধমক দিয়েও যখন কাজ হয় না, তখন সাদি এক হাত দিয়ে পিহুর গাল চেপে ধরে, হাঁ করিয়ে গালে খাবার পুড়ে দেয়। পিহু না চাইতেও গিলে নেয় চুপচাপ। পিহু খাচ্ছে, সাদিও চুপচাপ খাওয়াচ্ছে। কিছুক্ষণ পর পিহু বলল আর খাবে না। সাদিও জোর করল না। ওষুধ দিল, পিহুও খেয়ে নিল। সাদির টিস্যু দিয়ে পিহুর মুখ মুছিয়ে দিতে গেলে পিহু ওড়না দিয়ে মুছে শুয়ে পড়ে। সাদি পিহুর দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে। হ্যাঁ, তার রাগ বেশ অল্পতেই রেগে যায়। তবে সে কি করবে, অন্য মানুষের সাথে যেমন তেমন পিহুর সাথে বেশি। সাদি প্লেট নিয়ে নিচে চলে গেল। ডাইনিংয়ে কেউ নেই। আতিয়া বেগম মনে ঘরে ঘরে গিয়ে সাদি সেই সুযোগে নিজের খাবার কমপ্লিট করে নিল। পিহু ঘুমিয়েছে অনেকক্ষণ। আতিয়া বেগম এসেছিল খাওয়াতে, তবে সাদি খাইয়েছে শুনে যতটুকু না অবাক হয়েছে তার চেয়ে বেশি খুশি হয়েছেন তিনি। যাক, তার রাগী ছেলেটা মেয়েটার প্রতি একটু মায়া হয়েছে। সাদি পিহুর মাথার কাছে বসে বসে মোবাইলের স্ক্রল করছে। পিহুর জ্বরের তাপমাত্রা বেড়েছে, ডাবল কম্বল নিয়েও কাঁপছে। কাঁপা কাঁপা অবস্থায় জ্বর নিয়ে পিহু কী যেন বিড়বিড় করছে। সাদির কানে আবছা আবছা গেল। সাদি কপাল গুটিয়ে পিহুর দিকে তাকিয়ে দেখলো জ্বরের কারণে ভুলভাল বকছে। সাদি আস্তে করে পিহুর মুখের কাছে কান নিয়ে যেতেই শুনতে পেল পিহুর জড়ানো কণ্ঠস্বর, আমি আপনাকে ঘৃণা করি ডাক্তার সাহেব, আপনি আমারে খালি মারেন, আমি মরে যাব। আপনি কেন মারেন আমাকে? আমি মাফ করব না আপনাকে। বলে পিহু ঘুমের মাঝে ঠোঁট উল্টায়। সাদি সেদিকে তাকিয়ে রয় বেশ কিছু সময়। তারপর নিজেই পিহুর দিকে ঝুঁকে পিহুর মুখে পড়ে থাকা চুলগুলো হাত দিয়ে কানের পাশে গুজে দিয়ে পিহুর দিকে তাকিয়ে বলে ওঠে, তোর এই ছোট্ট হৃৎপিণ্ড যদি নিজের নাম খোদাই করতে না পেরেছি, তবে আমিও ডক্টর সাদিক চৌধুরী নয়, সুইট হার্ট। সময় চলে গেছে বিরতিহীন নদীর স্রোতের মতো। সেকেন্ড ফুরিয়ে মিনিট, তারপর ঘন্টা, অবশেষে দিন। দিনের পরের দিন মিলিয়ে সপ্তাহ পার হয়, কয়েক সপ্তাহ মিলিয়ে মাস। সকাল হয়, সূর্য উঠে, মানুষজন নিজেদের কাজে বেরিয়ে পড়ে। রাত হয়, বিশ্রাম নেয়। দুই চোখের পাতায় মিলিয়ে পাড়ি জমায় ঘুমের দেশে। সেদিনের পর কেটে গেছে 7 মাস। এই 7 মাসে শুধু ক্যালেন্ডারের পাতা বদলায়নি, বদলে গেছে চৌধুরী বাড়ির পরিবেশ, দুটো মানুষের জীবন। সামনের মাসে পরীক্ষার বোর্ড এক্সাম শুরু। পড়াশোনায় বেশ মনোযোগ দিয়েছে সে, তবে মনের গভীর বিষাক্ত ক্ষতে সেই দিনটার কথা মনে পড়ল। আজও গাও শিউরে ওঠে পিহুর। সেই দিনের কথা মনে পড়লে পিহুর চোখের পানি যেন বাধাহীন হয়ে যায়, চোখ দিয়ে টলমলিয়ে অশ্রু গড়ায়।
দরজার টোকা পড়তেই পিহুর ভাবনা থেকে বেরিয়ে আসে। পিহু ফ্রিতেই চোখে পড়ে জেরিনকে দাঁড়িয়ে থাকতে। এইতক্ষণের ভাবনায় পিহুর চোখের কোণে পানি জমেছে। বাম হাতের তালু দিয়ে চোখ মুছে মৃদু হেসে বলে ওঠে, এ কি দাঁড়িয়ে আছিস কেন, ভিতরে আয়। জেরিন হয়তো এই কথাটা শোনার জন্যই দাঁড়িয়েছিল। জেরিন ভিতরে এসে পিহুর সামনাসামনি বিছানায় বসে। বিছানার দুপাশে দুহাত রেখে হাতে ভর দিয়ে পিহুর উদ্দেশ্যে বলে, কি পিহু রানী, সারাদিন পড়িস নাকি? পিহু হালকা হেসে বলে, আরে ধুর, এইমাত্র পড়তে বসলাম আর তুই এলি। আচ্ছা ভাইয়া কই? কোন ভাইয়া? আমার পিহু রানীর একমাত্র জামাই মানে আমার ভাইয়া, বুঝলা? জেরিন পিহুর গাল টেনে দিয়ে আলতো করে কথাটি বলে। পিহু জেরিনের কথায় কোনো রিয়াকশন না দিয়ে বলে, সেই সকালে বেরিয়েছে, এখনও খোঁজ নেই, ফোনটাও বাড়িতে ফেলে গেছে। মানে? জেরিন একটু অবাক হয়। আমারে পড়তে বসতে বলে বেরিয়ে গেছে, আর বলে তুই আসবি সন্ধ্যা অবধি থাকতে বলেছে। হুম। ভাই আমাকে ফোন করে আব্বুকে বলে মানিয়ে নিয়েছে। এখন রাতে থাকলেও সমস্যা নেই পিহুরানি। জেরিনের কথায় পিহু স্মিত হাসে, তবে মনটা খুব খারাপ। জেরিনের বুঝতে একটু অসুবিধে হয় না, বুঝে যায় চঞ্চল পিহুর মন খারাপ। তাই জেরিন পিহুর গালে হাত রেখে বলে, কি হয়েছে, মন খারাপ? পিহু হাসলো যেন, তারপর বলল, যার মনটাকেই গলা টিপে মেরে ফেলা হয়েছে তার আবার কি মন খারাপ হয়? পিহুর কথা শুনে জেরিনের বুকের মাঝেও কেমন একটা শূন্যতা তৈরি হলো। আসলে মেয়েটার প্রচণ্ড কষ্ট, যে কষ্টের এক ভাগ জেরিন পেলে হয়তো তাকে জীবিত পাওয়া যেত না। জেরিনকে পিহুকে উঠিয়ে বিছানায় নিজের পাশে এনে বসায়, তারপর নিজের বুকে জড়িয়ে নেয় নিজের কলিজার বন্ধু বান্ধবীকে। পিহুর চুলের ভাঁজে হাত বুলাতে বুলাতে জেরিন বলে ওঠে, যা হওয়ার হয়ে গিয়েছে, সব ভুলে যা, আর কষ্ট পাস না। তুই ভুলে যেতে বলছিস? কি বলবো আমি? মুহূর্তে মিস্টার পিহুর চোখ ভিজে যায়। আসলে কি সব ভুলে থাকা যায়, নাকি ভোলা যায়? কিছু কিছু জিনিস খুব কাঁদায় মানুষকে। দেখতে পিহু কল্পনায় ডুব দেয় সেদিনের ঘটনায়। ফ্ল্যাশব্যাক। পুরো 3 দিন পর জ্বর থেকে উঠেছে পিহু। শরীরে বিন্দুমাত্র শক্তি নেই। চোখগুলো বসে গেছে, চোখের নিচে কালো হয়ে গেছে, চুলগুলো কেমন এলোমেলো হয়ে গেছে, শরীরটাও যেন আগের চেয়ে শুকিয়ে গেছে। এই 3 দিন ছাদে 1 ঘন্টার জন্য হলেও বাইরে যায়নি। অতি জরুরি হলে হসপিটালে গিয়েছে, কাজ মিটিয়ে চলে এসেছে। ডাক্তার এসে স্যালাইন দিয়েছিল, ওষুধও দিয়েছে। এই 3 দিনে পিহুর পাশে প্রায় সব সময় ছাদি ছিল। ছাদের এমন পরিবর্তন দেখে বেশ অবাক হয়েছিল আতিয়া বেগম, সাথে খুশিও হয়েছিলেন যে অত্যন্ত মেয়েটাকে আর না যেন মার খেতে হয়। পিহু ক্লান্ত দুর্বল শরীর নিয়ে রুম থেকে বের হয়। আজ বাড়িতে মেহমান আসবে শুনেছে সে, তবে কারা আসবে জানে না। সকাল থেকে আতিয়া বেগম রান্নার ব্যস্ত। ইলিয়াস চৌধুরী সোফায় বসে খবর দেখছেন টিভিতে। সকাল 9টায় তাজা খবর, সাদি নাক ডেকে নিজের রুমে ঘুমাচ্ছে। এই 3 দিন 3 রাত তার চোখে ঘুম ছিল। হুট করে পিহু নামক মেয়েটা তার হৃদয় সব জোনে বাধা বেঁধে গিয়ে নিয়েছে। তবে সাদির রাগ কমেনি এখনও। পিহু কোনো এত বড় কাজ করতে গেছিল, আর জবাবদিহি সে নিবেই, সাথে থাবড়ে ওর মুখের আকৃতি বদলে দিবে। বাইরে বৃষ্টি পড়ছে এখনও, তাই পরিবেশটা বেশ ঠান্ডা। ছাদের ঘুম আরও গাঢ় হলো। কম্পিউটারটা মুখের উপর তুলে এক পাশ ফিরে ঘুমিয়ে গেল আবারও। পিহু ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নিচে নামে। সুস্থ থাকলে সে সিঁড়ি পিহু 1 মিনিটে নামে, অসুস্থ অবস্থায় প্রায় 10 মিনিট লাগিয়ে দিয়েছে। পিহু ধীরে ধীরে সোফার কাছে গিয়ে থামে, তারপর ক্লান্ত কণ্ঠে বলে ওঠে, চাচ্চু কেমন আছো? পিহুর কণ্ঠ শুনে এতক্ষণ সংবাদ দেখায় মগ্ন থাকা ইলিয়াস চৌধুরী ঘাড় ঘুরিয়ে পিহুর দিকে তাকিয়ে উঠে আসতে চায়, তবে পায়ে এখনও জোর নেই তেমন। সামনের সপ্তাহে আবার চেক আপ করতে যাবে। ইলিয়াস চৌধুরী ইশারা করে পিহুকে ডাকে কাছে। পিহু কাছে যেতেই কপালে চুমু খায় পিহুর, তারপর বুকে জড়িয়ে নেয়। মনে হচ্ছে কতদিন পরে দেখেছি মেয়েটাকে। আসলেই এই 3 দিন মেয়েটাকে একবারের জন্য দেখতে পায়নি। সিঁড়ি বেয়ে ওপরে যাওয়ার সাহস নেই তার। পিহুও ইলিয়াস চৌধুরী বুকে মাথা গুজে রাখে। ইলিয়াস চৌধুরী পিহুকে নিজের থেকে ছাড়িয়ে কিছুটা গম্ভীর কণ্ঠে বলে, যাই হোক, চাচ্চু কাকে বললে? পিহুর এমন কথায় পিঠে গিয়ে উত্তর দেবে ভেবে পাচ্ছে না। তাও আমতা আমতা করে মন খারাপ করে বলে, ভাইয়া তো বলছে চাচ্চু আর চাচি বলে ডাকতে, আমি কি করব?
পিহুর কথা শুনে ইলিয়াস চৌধুরী মৃদু একটা ধমক দিয়ে বলে, যা শুনেছি এই পর্যন্তই। আমি তোমার বাবাই, আর ছিলাম, বাবাই আছি। আমি কি তোমাকে নিষেধ করেছি একবারও আমাকে বাবাই ডাকতে? পিহু মাথা নাড়িয়ে না বোধক বোঝায়। তখন ইলিয়াস চৌধুরী আতিয়া বেগম কে ডাক দেয়। আতিয়া বেগম রান্নাঘর থেকে ছুটে আসেন। তিনি হয়তো স্বামীর চিৎকারে একটু ভয় পেয়েছেন, তাই তাড়াহুড়া করে চলে এসেছে। ইলিয়াস চৌধুরীর পাশে পিহুকে বসে থাকতে দেখে খুশি হয়ে যায়। তারপর ইলিয়াস চৌধুরীর দিকে তাকিয়ে বলে, কিছু বলবা? ইলিয়াস চৌধুরী কিছু বলার আগে আতিয়া বেগম পিহুকে বলে ওঠে, এ কি মা, তুই কখন এলি? আয় খেয়ে নে। ইলিয়াস চৌধুরী হাসলেন। তার স্ত্রী আজ ওর চোখের ভাষা বুঝেন বলে। আতিয়া বেগম এক প্রকার জোর করে নিয়ে গিয়ে পিহুকে খাবার টেবিলে বসিয়ে দেয়। বেগত্তা পিহুর খাওয়ার ইচ্ছা না থাকা সত্ত্বেও খেতে বসতে হয়। আতিয়া বেগম পিহুকে খাবার বেড়ে দিয়ে রান্নাঘরে চলে যায়। চৌধুরী বাড়ির দরজার কলিং বেল বেজে ওঠে পরপর কয়েকবার। পিহু উঠতে চাইলে তার আগে আতিয়া বেগম রান্নাঘর থেকে ছুটে বের হয়ে গেলেন দরজার কাছে। দরজা খুলতেই আতিয়া বেগম পায়ের কাছে ঝাঁপিয়ে পড়ে ঈশান চৌধুরী। হ্যাঁ, আজ ঈশানের আসার কথা ছিল। নিজের ভুল বুঝতে পেরে অনেক মাপ চেয়েছে আতিয়া বেগমের কাছে, পরে অনুমতি নিয়ে বউর সাথে এনেছে। হঠাৎ নিজের পা কারোর জাপটে ধরা দেখে আতিয়া বেগম ভড়কে যায়। তারপর দৃষ্টি পড়ে নিজের বড় ছেলে বউয়ের দিকে। দুজনই পা ধরে বসে আছে। ঘটনাটা এমন মনে হচ্ছে তারা আগেই জানতো দরজায় আতিয়া বেগম খুলবে, আর সাথে সাথে তারা পা ধরে মাপ চাইবে। বেশ কিছুক্ষণ পর আতিয়া বেগম অনেক বুঝিয়ে উঠে দাঁড় করিয়ে ঘরে নিয়ে আসেন। পিহু এক পলক তাকে নিজের খাবার খাওয়ায় ব্যস্ত। তার চিনতে অসুবিধা হয়নি, তবে কেন জানি ঘৃণা লাগছে। ইলিয়াস চৌধুরীও অন্যদিকে মুখ ঘুরিয়ে বসে আছেন। ঈশান ও তার বউ ইলিয়াস চৌধুরীর পায়ের কাছে গিয়ে বসে পড়লেন। মাপ চাইতে শুরু করলো তাদের কর্তৃকর্মের জন্য। পিহু বসে বসে নাটক দেখছে। পিহুর মতে এ যে নাটক নয়, এ হলো বাস্তব নাটক। পিহুর ভাবনার মাঝে দ্বিতীয়বারের মতো কলিং বেল বেজে ওঠে। আতিয়া বেগম দরজার দিকে তাকিয়ে বলে ওঠে, এখন আবার কে এলো? আতিয়া বেগমের কথা শেষ হতে না হতেই আবার কলিং বেল বেজে ওঠে। আতিয়া বেগমকে দরজা খুলতে দেখতে পায় অল্প বয়সী একটা ছেলে ফর্মাল পোশাকে পকেটে হাত গুজে দাঁড়িয়ে আছে। আতিয়া বেগমকে দেখে ছেলেটি সম্মানের সাথে বলে ওঠে, আসসালাম আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম বাবা। তুমি কে ঠিক চিনতে পারলাম না তো। সামনে ছেলেটি কিছু বলার আগেই পেছন থেকে ঈশান বলে ওঠে, আম্মা, ও হলো ফাইজুল ভাই, মানে আমার শালা ফাইজ। ঈশানের কথা শুনে দরজা থেকে সরে দাঁড়ায় আতিয়া বেগম। ফাইজ এগিয়ে এলো বাড়ির ভেতরে। হাতে থাকা শপিং ব্যাগ আর মিষ্টির ব্যাগগুলো আতিয়া বেগমের হাতে দিয়ে ফাইজ এগিয়ে যায় সোফার দিকে। আতিয়া বেগম সবাইকে বসতে বলে রান্নাঘরে ছুটে গেলেন নাস্তা নিতে। এদিকে ঈশান গল্প করছে ইলিয়াস চৌধুরীর সাথে। সন্তান যতই খারাপ হোক, বাবা মায়ের কাছে একবার পা ধরে মাপ চাইলে কোনো বাবা মাই ক্ষমা না করে থাকতে পারেন না। পিহু মাত্র খাবার শেষ করে টেবিল থেকে উঠে দাঁড়িয়েছে। এতক্ষণে পিহুকে কেউ খেয়াল না করলেও এখন ফাইজ আর ঈশানের চোখে পড়ে গেল। ফাইজ কিছুক্ষণ জন্য স্তব্ধ হয়ে গেল। তার সামনে একটা অচেনা মেয়ে, তবে তার মতে পরীর মতো লাগছে মেয়েটাকে। পিহুর দিকে তাকিয়ে ঈশান উচ্চস্বরে বলে উঠল, আরে পিহু নাকি? ঈশানের কথা শুনে ঘাড় ঘুরিয়ে সেদিকে তাকায় পিহু। চোকাচুকি হয়ে যায় ফাইজের সাথে। পিহু চোখ নামিয়ে নেয়। তখন ইলিয়াস চৌধুরী পিহুকে ডেকে উঠে তার কাছে যেতে বলে। পিহু অনিচ্ছা থাকা সত্ত্বেও মাথায় ভালো করে কাপড় দিয়ে এগিয়ে যায় সোফার দিকে। এদিকে আতিয়া বেগমও নাস্তার প্লেট নিয়ে এসেছেন। পিহু সোফার কাছে যেতে ইলিয়াস চৌধুরী তার পাশে বসতেই ইশারা করে। পিহু চুপচাপ মাথা নিচু করে বসে পড়ে। পিহুকে বসতে দেখে ঈশান বলে ওঠে, আমাদের তো দেখছি ভুলেই গেছিস, একবারও কথা বললি না। তা থাক, কেমন আছিস বল। আলহামদুলিল্লাহ। পিহুর ছোট্ট কথা মোটেই আশা করেনি ঈশান, কারণ ছোট থেকে সব থেকে বেশি ফ্রি ছিল ঈশানের সাথে পিহু। আর পিহুকে ঈশানও নিজের ছোট বোনের মতো ভালোবাসতো। ফাইজের চোখ এখনো পিহুকে আটকে আছে। পিহুর উপর থেকে নিচ পর্যন্ত পরখ করে নিল। না, একদম তার মনের মতোই। ফাইজের চোখ কেউ ধরতে না পারলেও ঈশান ঠিকই বুঝেছে। যদিও ঈশান এসব নিয়ে কথা বলতে এ বাড়িতে আসেনি, তার আসার কারণ ভিন্ন। আতিয়া বেগম সবাইকে নাস্তা দিল টেবিলে। তার আগে ফ্রেশ হতে পাঠালো জোর করে। আতিয়া বেগমের কথায় পিহুকে ফাইজুকে নিয়ে নিজের রুমে যেতে হলো। ফাইজু রুমে এসে বিছানায় বসে পড়ল। এতে পিহু কোনো ভ্রুক্ষেপ হলো না।
ফাইজুল পিহুর দিকে তাকিয়ে বলে উঠল, আমাকে চিনতে পারছো পিহু? জি। মুখে ছোট করে উত্তর দিলেও পিহু মনে মনে বলল, না চেনার কি আছে, নাটক ঈশান ভাইয়ের বউ হয়ে এসেছেন, এখন আপনারা না চেনার কি বলুন নাকি আমি?